দল হিসেবে এনসিপির একটা সম্পর্ক আছে, কারণ যেহেতু জাতীয় নাগরিক পার্টি এনসিপিও তরুণ নির্ভর, তারুণ্য নির্ভর একটা রাজনৈতিক দল, এবং দেখা যাচ্ছে আমাদের যারা অডিয়েন্স, আমাদের যারা রাজনীতির সাথে যুক্ত, তারাও কোনো না কোনোভাবে এই ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার সাথে সম্পর্কিত। এবং ফলে এই এসএমই যারা রয়েছেন, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, তাদের সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত আমরা সেটা ফেস করি, আমরা সেটা বুঝতে পারি। ফলে বাংলাদেশে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলমান আছে, আমরা মনে করি যে বাংলাদেশের সেই তরুণ তারুণ্যের শক্তিকে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক শক্তিতে যদি আমরা রূপান্তর করতে পারি, প্রধান চালিকা শক্তিতে রূপান্তর করতে পারি, তাদেরকে সক্রিয়ভাবে কাজে লাগাতে পারি, তাহলে দেশের অর্থনৈতিক পরিবর্তনটা সম্ভব। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে গণ অভ্যুত্থান বলি আমরা, জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল মূলত কর্মসংস্থানের দাবি থেকে, বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করছে যাদের জন্য কর্মসংস্থান নাই। এবং কর্মসংস্থানের দাবি উঠেছিল যখন সমাজে আমরা দেখেছি ক্রমবর্ধমান বৈষম্য, সমাজের অর্থনীতি, সম্পদ, গুটি কয়েক পরিবার, গুটি কয়েক গ্রুপ, সম্পদ পুঞ্জীভূত হয়েছে, কুক্ষিগত হয়েছে কয়েকটি মানুষের কাছে, কয়েকটি পরিবারের কাছে, এবং সেটা হয়েছে রাজনৈতিক সহযোগিতায়। রাজনৈতিক স্বৈরতন্ত্র যেরকম হয়েছে, সেটার সাথে সাথে অর্থনৈতিক ক্ষমতাও পুঞ্জীভূত হয়েছে, বৈষম্য তৈরি হয়েছে। ফলে বিগত 16 বছরে আমরা অনেক অর্থনীতির উন্নয়নের গল্প শুনলেও, আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির গল্প শুনলেও, সেই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধাভোগী সমাজের বিস্তৃত মানুষ হয়নি, সমাজের সকল স্তরের মানুষ হয়নি। ফলে সেই যে আমাদের অর্থনৈতিক সমস্যাটা, যেটার মূল সমস্যাটা, যেটা বৈষম্য বা অর্থনৈতিক ন্যায় বিচার সমাজে না থাকা, সামাজিক ন্যায় বিচার না থাকা, সেই একই সমস্যাটা এখনো রয়ে গিয়েছে। সেই জায়গা থেকেই গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি উঠেছিল যে রাষ্ট্র সংস্কার, যে আমরা এই রাষ্ট্র কাঠামোর সংস্কারটা করতে হবে, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, এবং আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের সাংস্কৃতিক পুরো আমরা আমাদের জাতীয় চরিত্রটাকে নির্মাণ করব এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। ফলে সেই জায়গা থেকে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হয়েছিল। ফলে জুলাই সনদের সাথে এই অর্থনৈতিক রূপান্তরের একটা সরাসরি সম্পর্ক আছে। এবং যে আলোচনাটা আমরা গত সংসদে প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, 2টা অধিবেশন ধরেই করতেছি, আপনি যদি রাজনৈতিক সংস্কার নিশ্চিত করতে না পারেন, আপনি তাহলে যদি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়তে না পারেন, আপনি অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করতে পারবেন না। এই অর্থনীতিটা পুরনো অলিগার্কিক সেই একই অর্থনীতিতে থেকে যাবে, যেখানে তরুণ উদ্যোক্তা বলেন, আপনার কর্মসংস্থান সৃষ্টি কোনো ধরনের সুযোগই তৈরি হবে না। কিন্তু আমরা দেখলাম দুঃখজনকভাবে এই বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন করল না। তারা জুলাই সনদ এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থায়, কিন্তু তারা বাজেটে অনেক সুন্দর সুন্দর কথা বলল, এসএমইর পক্ষে কথা বলল, অর্থনৈতিক গণতন্ত্রের কথা বলল, এবং কর্মসংস্থান সৃষ্টির কথা বলল। তারা 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়েছে, এবং 4 মাসে সেটার আমরা কোনো আপডেট পাইনি। ফলে জুলাই সনদ বা গণভোট বা সংস্কার বাস্তবায়ন ব্যতীত সরকারের এই বাজেটের যেই অর্থমন্ত্রীর বক্তব্য, সেইটা আসলে মুখের কথাই থেকে যাবে, সেটার বাস্তবায়ন আসলে সম্ভব হবে না। এবং এই বাজেটেও আমরা দেখেছি যে আমরা যে বারবার যেটা বলেছি যে আমাদের যারা এসএমই আছে, তরুণদের শক্তি আছে, এটাকে কাজে লাগানো। আমি যদি মানিটা তাদের কাছে পৌঁছাতে পারি, তাদেরকে যদি প্রশিক্ষিত করতে পারি, তাহলে সরকার ট্যাক্স বলেন এটা থেকে বেনিফিটেড হবে। আমি যদি 1 কোটি তরুণদেরকে কর্মসংস্থান বা উদ্যোক্তা তৈরি করতে পারি, তার দ্বারা অনেকগুলো পরিবার উপকৃত হবে। কিন্তু সরকার সেই পথে তো হাঁটলো না। সরকার যেটা ফ্যামিলি কার্ড করলো, একটা নির্ভরশীল জনগোষ্ঠী তারা আবার তৈরি করতেছে, এবং তারা মধ্যবিত্ত থেকে ট্যাক্স নিয়ে তারা গ্রামে ফ্যামিলি কার্ড দিবে, এবং যেটা কোনো আসলে কর্মসংস্থান তৈরি করবে না, বরং সেটা যেই পণ্যের চাহিদা তৈরি করবে, সেটার জন্য আমাকে আমদানি করা লাগবে। আমি আবার আমদানি নির্ভর অর্থনীতি হবে, আর দেশের অর্থনীতি আমার বড় হবে না। অন্যদিকে আমার যেটা প্রধান দাবি ছিল যে বাংলাদেশে
যে অর্থনৈতিক এই দুর্দশা তৈরি হলো যাদের কারণে, যে ঋণ খেলাপি সংস্কৃতি এবং ব্যাংকগুলো যে বাজে অবস্থার মধ্যে পড়লো, সেইটার কোনো বিচার বা সেইটার ব্যাংকগুলোকে স্থিতিশীল করার কোনো সুনির্দিষ্ট রূপরেখা আমরা সেটা দেখি নাই, আমরা সেটা পাচ্ছি না। বরং তারা ঋণ খেলাপিদেরকে পুরস্কৃত করতেছে। যদি সরকার ঋণ খেলাপিদের পুরস্কৃত করে এবং যারা উদ্যোক্তা তাদেরকে কোনো ধরনের ফ্যাসিলিটি না দেয়, তাহলে এই অর্থনীতির কোনো পরিবর্তন হবে বলে আমরা মনে করি না। তা আমাদের আজকে যারা এসএমই অ্যাসোসিয়েশন যারা তৈরি আছেন, এই অ্যাসোসিয়েশন আমি মনে করি যে রাজনৈতিক দল মত এগুলার ঊর্ধ্বে ওঠে যারা আসলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রয়েছে তাদের জন্য কাজ করা উচিত, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। এবং অনেক আলোচক এটা আলোচনা করেছেন যে আমাদের অনেক ধরনের যারা তরুণ উদ্যোক্তা অনেক ধরনের নলেজের ঘাটতি আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ঘাটতি আছে, প্রশিক্ষণের ঘাটতি আছে। আমাদের তরুণরা জানে না বা পারে না যে একটা সংগঠন কিভাবে চালাতে হয়, একটা ফ্যাক্টরি কিভাবে চালাতে হয়, এই ব্যবস্থাপনা এটাও একটা স্কিল। এই স্কিলটা সে তো বিশ্ববিদ্যালয়ে শিখতে পারে না, বিশ্ববিদ্যালয় তাকে শুধু চাকরি প্রার্থী হিসেবে তৈরি করে। ফলে এই স্কিলটা প্রয়োজন, প্রশিক্ষণটা প্রয়োজন। এবং আমরা দেখেছিলাম কিন্তু জিয়াউর রহমানের সময়ে দেশের অর্থনীতি ঠিকই একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। জিয়াউর রহমান কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের অর্থনীতিতে একটা পরিবর্তন সে সময় এনেছিল। দেশ গার্মেন্টস তৈরি করেছিলেন উনি পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং সাউথ কোরিয়ার একটা কোম্পানির সাথে চুক্তি করে এই দেশের যারা গার্মেন্টস উদ্যোক্তা আছে, পোশাক শিল্পের উদ্যোক্তা আছে, তারা সেই সময় তারা এটা মাঝারি শিল্প ছিল, ক্ষুদ্র মাঝারি শিল্প আমরা বলতে পারি। প্রচুর পরিমাণে তরুণদেরকে সেই সময় তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছিলেন সরকারি সহযোগিতায় এবং তাদেরকে ঋণের ব্যবস্থা করে দিয়েছে। ফলে তারা যখন ব্যবসা করেছে, হয়তো সবাই সফল হয় নাই, কিন্তু যখন একটা বড় অংশ সফল হয়েছে সেটা দেশের অর্থনীতিতে একটা বড় পরিবর্তন এনেছে। এবং বাংলাদেশে আজকে অর্থনীতির প্রধান একটা খাত হচ্ছে সেই পোশাক শিল্প। তা আমরা আশা করেছিলাম এই সরকার এরকম কোনো একটা প্ল্যান নিবে যে আমাদের যেই ঋণ আমরা বড় ব্যবসায়ীদেরকে শুধু ঋণ না দিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুধু গ্রামাঞ্চলে নির্ভর জনগোষ্ঠী না করে, বরং এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যারা আছে 70% জনগোষ্ঠী যারা আছে, এসএমই যারা আছে, আমরা তাদেরকে প্রশিক্ষিত করি এবং তাদের খাতে টাকাটা পৌঁছায় দিই, একটা মেকানিজম আমরা তৈরি করি। তাহলে এটা থেকে সরকারও বেশি উপকৃত হতো, দেশও অনেক বেশি উপকৃত হতো বলে আমরা মনে করি। এখনো আমরা মনে করি সেই সুযোগ আছে। সরকার যদি এই পলিসি পরিবর্তন তার না করে, সরকার যদি সাস্টেনেবল কোনো রোড ম্যাপ না দেয় এই অর্থনীতির এবং এসএমইকে যদি তারা গুরুত্ব না দেয়, তাহলে আসলে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়টা আরো ভয়াবহ দিকে যাবে। এবং আমরা জানি যে এই দেশে একজন তরুণ একটা কিছু উদ্যোগ গ্রহণ করবে, এটা তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা জায়গা। সে ঋণ পাবে ব্যাংক থেকে, ঋণ রাজনৈতিক যদি নেটওয়ার্ক না থাকে, লবিং না থাকে, তাহলে সে কোনো ধরনের ঋণ পায় না এবং তাকে কতগুলো অফিসে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলতেছি। ওয়ান স্টপ সার্ভিস আমরা বিদেশি যারা বিনিয়োগ করবে তাদের জন্য আমরা বলতেছি, কিন্তু দেশের যারা, আমাদের তো উপজেলা ভিত্তিক হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস এরকম তৈরি করা উচিত, যে একটা জেলা উপজেলায় যদি একজন এসএমই বা তরুণ উদ্যোক্তা সে কোথায় যাবে, সে কেন 10টা অফিসে তাকে যাইতে হবে। আমি যদি আমার প্রত্যেকটা উপজেলায় উদ্যোক্তাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস তৈরি করা উচিত। শুধু বিদেশি বিনিয়োগের জন্য বিডা ব্যবসা তারা ওয়ান স্টপ সার্ভিস করবে। ফলে এই যে তরুণদের হয়রানি এবং বাজারে যে সে টিকতে পারে না, তাকে বড় ব্যবসায়ীরা নানা ধরনের হয়রানি করে। আর বাংলাদেশে তো নিয়ম কানুনের কোনো বালাই নেই, সে আদালত বলে কোনো প্রতিষ্ঠানই কাজ করে না যেহেতু, ফলে রাজনৈতিক ক্ষমতায় সবকিছু নির্ধারণ করে দেয় শেষ পর্যন্ত। ফলে সেই জায়গায় এসএমই অ্যাসোসিয়েশনের উচিত একেবারে প্রান্তিক পর্যায়ে উপজেলা ভিত্তিক আমরা যে উদ্যোক্তা যারা রয়েছেন, যারা কাজ করতে চায়, যাদের নিজস্ব অনেক সৃজনশীল উদ্ভাবনী আইডিয়া রয়েছে, বিশ্ববিদ্যালয় ভিত্তিক যারা তরুণ রয়েছেন, আমাদের অ্যাগ্রো অর্থনীতি রয়েছে, ডিজিটাল অর্থনীতি রয়েছে, এই সবগুলো বিষয়কে টাচ করে তরুণদেরকে প্রশিক্ষিত করতে এবং এসএমইর ভয়েসটাকে তুলে আনা। আমরা দেখি সরকার যদি ব্যবসায়িক কোনো ক্রাইসিস হয়, অর্থনৈতিক ক্রাইসিস হয়, তারা বড় বড় ব্যবসায়ীদের সাথে বসছে। প্রধানমন্ত্রী কয়েকদিন পর পর
কিছু পরিচিত ব্যবসায়ী মুখ আছে, তাদেরকে ডেকে তিনি মিটিং করতেছেন। এটাতে কিন্তু অর্থনীতিতে কোনো ট্রাস্ট আসবে না, কোনো আস্থা আসবে না। ফলে এসএমইর ভয়েসটা যাতে ন্যাশনালি আসে, সেইটা আমাদের চিন্তা ভাবনা করা উচিত। বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি উনি বললেন কিভাবে বাংলাদেশ ব্যাংক ঋণ পেতে পারে আরো সহজে। এই নলেজগুলো আরো বেশি সার্কুলেট করা উচিত। আমাদের এই নলেজগুলো দেখা যায় খুবই কেন্দ্রীভূত, কিছু মানুষ জানে আর জানে না। কিন্তু সবাই উনাকে ফোন দিবে, উনাকে তো ফোন দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব হবে না। এটাকে অবশ্যই একটা প্রাতিষ্ঠানিকরণ করতে হবে। কারণ কয়জনের নাম্বার থাকবে, উনার নাম্বার কতজনের কাছে থাকবে, আর উনি কতজনের ফোন ধরবেন। ফলে এটার একটা সিস্টেমেটিক ব্যবস্থা আমাদের করতে হবে, যাতে ব্যাংকগুলোতে গেলে বা যেখান থেকে আমরা ঋণ বা সরকারি সুযোগ সুবিধাগুলো আমরা পেতে পারে, এসএমই পেতে পারে, সেটা যাতে না হয়। ফলে আমরা মনে করি যে রাজনৈতিক বিরোধিতা, পক্ষ বিপক্ষ সবকিছুর আগে অর্থনীতিটা আমাদের এই মুহূর্তে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার, এটা সকলের জন্য ম্যান্ডেটরি। এখানে কোনো সরকারি দল বিরোধী দল নাই। আমরা এই জায়গায় একসাথে সরকারের সাথেও আমাদের এই জায়গাতে কাজ করতে কোনো অসুবিধা নেই, এবং আমরা সরকারকে এই জায়গায় নীতিগতভাবেও সহযোগিতা করতে চাই। বাজেট অধিবেশনে আমরা সেই বক্তব্যগুলো বলেছি। সরকার কতটুকু আমলে নিবে বা কতটুকু নেবে না সেটা আমরা জানি না, কিন্তু এই অর্থনৈতিক সংস্কার এবং তার আগে রাজনৈতিক সংস্কার, কারণ সরকার যদি রাজনৈতিক সংস্কার করত, জনগণের ট্রাস্ট সে পেত, রাজনৈতিক দলগুলোর ট্রাস্ট সে পেত, ব্যাংক ব্যবস্থার অর্থনৈতিক সংস্কারগুলো সে যদি করত, সে যারা আন্তর্জাতিকভাবে যারা বিনিয়োগ করতে চায়, যারা আন্তর্জাতিক ফিনান্সিয়াল অর্গানাইজেশন আছে, আইএমএফ বলেন, তাদের ট্রাস্টটা পেত। ফলে সংস্কারবিহীন কোনো এখানে কোনো অর্থনৈতিক পরিবর্তন সরকার পারবে না। এটাই আমার মূল মেসেজ ছিল। আর একটা বিষয় হচ্ছে, যদি রাজনৈতিক জায়গায় কিছু কথা বলতে চাই, আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। তো আমাদের থাকবে যে দেশের অলরেডি 16 বছরের ধ্বংসযজ্ঞ হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে, এবং এই সরকারের দ্রুত সময় এটা করা উচিত। এবং এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে, তাহলে সেইটা কারোর জন্যই ভালো হবে না। বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে, রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিককে রক্ষা করার জন্য আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমি ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এখানে যারা উদ্যোক্তা এসেছেন, যারা আলোচক হিসেবে এসেছেন, তাদের প্রতি আমি ধন্যবাদ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।